মিম আর মেঘ মিলে চুপি চুপি একটা বরণ ডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলেছে। মেঘ যেন কোনো প্রকার উশৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচুর প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাসও নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটবে তার আশঙ্কায় আছে। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানবীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপ্পির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিল ফুপ্পিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমদ খানের মন এমনিতেই খুব নরম। এমতো অবস্থায় ফুপ্পিকে না আনতে পারলে পরবর্তীতে কবে সুযোগ পাবে তা জানা নেই। প্রায় 12টার দিকে ফুপ্পিরা বাসায় আসছেন। মেঘ নিচ থেকে চিৎকার করে মিমকে ডাকলো, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজবেন্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে। আবিরকে সারপ্রাইজ দিবে ভেবেই কিছু জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখে মেঘও ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকেই সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে। এ সময় মিম উপরে ব্যালকনিতে থেকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে আসছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝলো কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অব্দি ঢাকা লং ড্রেস এক পাশ উঠিয়ে ছুটছে। মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, এক পাশে ওড়না সেফটি পিন দিয়ে আটকানো। স্ট্রেট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিম ঠোঁটে রঞ্জকও লাগিয়েছে। মিমের এক হাতে কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি, এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাথারি দৌড়ের কারণে মিমের কাঁধ সারানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশ কোনো দিকে তাকানোর মতো সময় নেই। বরণডালা হাতে নিয়ে মেন গেট পার হতে আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতেই সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিমের হাতের বরণডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে সাথে সাথে। মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ওহ মা গো! চিকন লম্বা এক ছেলে 2 কদম এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছো? মিম রাগে কটমট করে বলল, এই কে আপনি? আমার বাসায় এসে আমাকেই ফেলে দিয়ে আবার জিজ্ঞাসা করেন ব্যথা পেয়েছি কিনা? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল, উফ আমি শেষ। ছেলেটাও খ্যাপা স্বরে বলল, নিজে দেখে চলতে পারো না, আবার আমায় দোষারোপ করছো? আমি কি তোমায় ফেলেছি নাকি? নিজের গায়ে জোর নাই, আবার আমায় বলতে আসে। মিম এখনো মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটকট করতে করতে বলল, একদম গায়ের জোর নিয়ে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে আমায় ফেলেছেন। আমি এক্ষুনি ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধালো, কিরে তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠল। গাল ফুলে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলা শুরু করলো, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলের দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল, আপু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। ভেতর থেকে কে ছুটে আসছে আমি কিভাবে বুঝবো? আমি ভেতরে ঢুকছি, সে হুট করে সামনে চলে আসছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গেছি আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছে করে ফেলেছে। তুমি ভাইয়াকে এক্ষুনি ডাকো, এই ছেলের বিচার করতে হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। মেঘ মৃদু হেসে বলল, আরিফ তুমি ভিতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু সত্যিই আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্ত স্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এসেই পাগলকে উস্কে দিয়েছো, এর পরিণাম কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু তুমি ওই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি আমার বোন হয়ে এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে উঠ। কাজের কাজ কিছুই করতে পারিস না? তখন চিৎকার করে ডাকলাম বরণডালা নিয়ে নামতে, তুই নামিসনি। ওরা সবাই ভেতরে চলে গেছে এতক্ষণে, তোর খবর হয়েছে। বরং তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথাটা পেয়েছিস, সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মিম মেঘের হাত ধরে কোনো রকমে উঠল। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম 2-3 বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ধরে ভেতরে ঢুকলো। আবিরের রুমের দরজার সামনে আসতে আকলিমা খান শুধালেন, কিরে কি হলো তোর? মিম রাগে বলতে নিল, এই ছে। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারাদিন উল্টাপাল্টা দৌড়াবে, ব্যথা তো পাবি। বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনার মিমের ব্যথাটা আলোচনার মোড় ঘুরিয়ে ফেলেছে। আবিরও তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে।
আবিরের রুমে আলী আহমদ খান ব্যতীত আর সবাই উপস্থিত। আলী আহমদ খান নিজের রুমেই বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজবেন্ডকে তিনি এখনো মন থেকে মানতে পারছেন না, তাই সামনেই আসছেন না। মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার হাজবেন্ডকে আলী আহমদ খানের রুমে পাঠাচ্ছেন। 28-30 বছরে গড়ে ওঠা আদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড প্রয়োজনীয় আলী আহমদ খানের পায়ে পর্যন্ত ধরতে রাজি। মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে। কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনে সালোয়ারে দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই যাচ্ছে। মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে। মেঘ কাটা স্থান জীবাণুমুক্ত করে একটা মলম লাগিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুই বোন একই সঙ্গে নিচে আসছে। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখলো আলী আহমদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মুর আর কাকিয়ার পাশ কেটে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে। সেই সাথে হৃদস্পন্দনও হঠাৎ থেমে গেল। মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড দুজনে আলী আহমদ খানের দু পা আঁকড়ে ধরে অবিচ্ছেদভাবে কেঁদেই চলেছেন। ব্যগ্র স্বরে নিজের ভুল স্বীকার করছেন আর আলী আহমদ খানের কাছে মাফ চাচ্ছেন। আলী আহমদ খান বোনকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজবেন্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথুরে মানবের ন্যায় আলী আহমদ খান বিছানায় এক পাশে বসে আছেন। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপ্পির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় ঘুরে আসা আর্তনাদগুলো অবিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপ্পির জায়গায় কল্পনা করতেই মেঘের চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার সর্বশক্তি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করলো। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করে রেখে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। আশেপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানবীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খুশ গল্প করার পর আসিফ হঠাৎ গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস। মোটেই না, তোমরা শুধু শুধু আমার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষই নাই, ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস? বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে মৃদুস্বরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে কেন, স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানবীর একই সঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শুধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাবো না? আবির ঠাট্টার স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরই করব। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর আমার, আমি এখনো শিশু। তানবীর হেসে বলল, এখনো কত কত গ্রামে 12-14 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখানে তুই তো তাদের থেকে 2 বছরের বড়, তোকে দিতে সমস্যা কি? আইরিন গুরুগম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরো 3 বছরের বড়, সে বেলায় তাকে বিয়ে দাও না কেন? তানবীর সত্তর জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নাই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এজন্য সবার টেনশন। আইরিন ভ্রু নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়েই করব না। আইরিনের কথা শুনে সবাই উঁচু স্বরে হাসতে শুরু করেছে। আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখে বলল, তোমরা সব সময় আমার ননদিনীটাকে রাগাও। আমার ননদিনীকে বিয়েই দিব না, সারা জীবন আমাদের কাছেই রেখে দিব, তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গাল ফুলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত ব্যাককল কেন রে, মজাও বুঝিস না? আইরিন মাথা ঘুষতে ঘুষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন, তানবীর ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখা, আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের কর। এক রুমে বন্দি থাকতে কত ভালো লাগে।
তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে আসছি।